আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশ এবং তার প্রতিবেশী দেশগুলোতে নতুন একটি ভাইরাস নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে ইতিমধ্যে। ভাইরাসটি সংবাদ মাধ্যমেও বেশ গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে। এর আগে আমরা কোভিডের ভেতর দিয়ে গিয়েছি বেশ দীর্ঘ একটি সময়। আমরা কোভিড সাফারও করেছি। আহ কোভিড এর উৎপত্তি হয়েছিল চীন থেকে, এবারটিও চীন থেকে উৎপত্তি হয়েছে সেরকমটি বলা হচ্ছে। এবং এই ভাইরাসটি, যেটি HMPV নামে পরিচিত, মূলত হিউম্যান মেটানিউমো ভাইরাস, আহ, আমরা সংক্ষেপে HMPV সেটি বলবো। এটি আসলে কতটা আতঙ্কজনক, কিভাবে ছড়ায়, সেগুলো নিয়ে আমাদের মনে নানা রকম প্রশ্ন আছে, নানা রকম সংশয় আছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছিলাম ডক্টর মোহাম্মদ মোর্শেদকে। ডক্টর মোহাম্মদ মোর্শেদ একজন বিজ্ঞানী, তিনি কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি অ্যান্ড ল্যাবরেটরিজ এর একজন অধ্যাপক। ডক্টর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সাগর ভাই, আমাকে আপনার অনুষ্ঠানে আনার জন্য এবং আপনার দর্শকদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। আমরা ভূমিকাতে যে কথাটি বলেছি যে এই নতুন একটি ভাইরাস HMPV নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এই ভাইরাসটা আসলে কি, এটার উৎপত্তি কোথায়, কিভাবে উৎপত্তি হলো, কিভাবে মানুষের মধ্যে ছড়ায়। একটু বিস্তারিত আপনার কাছ থেকে শুনতে চাইবো। অনেক ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা বললেন যে এইটা একটা আহ, নতুন ভাইরাস, আসলে এইটা কিন্তু নতুন ভাইরাস না। এইটা বেশ পুরানো। এবং বিশেষ করে আমরা যারা নর্দার্ন সাইডে বাস করি, মানে ঠান্ডার দেশে বাস করি, এবং বিশেষ করে নর্দার্ন হেমিস্ফিয়ারই বলা যায়, এর ভিতরে অনেক দেশও পড়ে। যে দেশগুলো নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে এবং অনেক দেশের অংশ বিশেষও পড়ে, এই সব দেশেই কিন্তু এই ভাইরাসটা অনেক আগের থেকেই। তো বিশেষ করে এটা প্রথমে দেখা গিয়েছিল আপনার নেদারল্যান্ডে এবার 2001 সালের দিকে। তো এটা একটা আরএনএ ভাইরাস, ওই যেমন ওয়েস্ট নাইল ভাইরাস বা জিকা ভাইরাস যেগুলো আমরা জানি, বা ডেঙ্গু ভাইরাস, এগুলো আরএনএ ভাইরাস এই ধরনেরই। এটা আর একটা আরএনএ ভাইরাস, কিন্তু এটা অন্য পরিবারের। এই পরিবারটাকে বলা হয় নিমোভিরিডি, সাইন্টিফিক্যালি এটাকে বলা হয় নিমোভিরিডি। এর ভিতরে আবার দুইটা ধরন আছে। একটা মানুষের ভিতরে হয়, যেটাকে আমরা বলি হিউম্যান মেটানিমো ভাইরাস। আবার যেটা অ্যানিমেলের ভিতরেও কিন্তু এই ভাইরাসটা দেখা যায়, বিভিন্ন বার্ডে দেখা যায়, অন্যান্য অ্যানিমেলে দেখা যায়। তাদেরও একই ধরনের সিমটমস হয়, তাদেরকে বলা হয় অ্যানিমেল মেটানিমো ভাইরাস। তো এই হিউম্যান মেটানিমো ভাইরাসটা কিন্তু আজকে প্রায় 24 বছর ধরেই আছে। এবং এটা নতুন কিছু না। তো এবার চায়নাতে একটু মাত্রা অতিরিক্ত দেখা গিয়েছে। এবং কেউ কেউ মনে করছে যে যেহেতু মানে চায়নাতে বেশিরভাগ ভাইরাসগুলো এখন দেখা যাচ্ছে, এবং ডাব্লিউএইচও বলে যে তারা ঠিকমতো রিপোর্ট করতেছে না, যার জন্য তারা এখন যেটাই হয় সেটাই ডাব্লিউএইচও কে রিপোর্ট করে, এবং ডাব্লিউএইচও কে রিপোর্ট করার সাথে সাথে আমাদের সবার অ্যান্টেনা একটু খাড়া হয়ে যায় যে ও মাই গড, আবার কি আসলো। তো যেমন আমরা জানি অতীতে মনে করেন যে সার্স এসেছে, মার্স এসেছে, তারপরে লেটেস্ট আমরা দেখলাম যে আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে গেলাম। তো এখন আর একটা ভাইরাস যখন হসপিটালে ভর্তি, মানে লোকজন মানে অতিরিক্ত মাত্রায় ভর্তি হচ্ছে, তখন মনে করা হচ্ছে যে ও মাই গড, তাইলে এইটা বোধহয় আর একটা। এইটা আমি এবং বলবো যে অতিরিক্ত এখানে মাত্রায় যদি আতঙ্ক লোকজন হওয়ার কিছু। হাসপাতালে ভর্তি হয়, জি, অতিরিক্ত মাত্রায় যদি লোকজন হাসপাতালে ভর্তি হয় তাহলে কি আমরা একটু আতঙ্কিত হব না? এইটা কিন্তু অতিরিক্ত মাত্রা বলতে, যদি নাম্বারটা প্রতি বছরের মতো তুলনা করা হয় তাইলে কিন্তু মাত্রাটা অতিরিক্ত না। কিন্তু আমরা অনেক সময় যে উম, একটু বেশি চিন্তা করে ফেলি আর কি। তো আমাদের এখানেও আমরা কাউন্ট করছি, আমাদের কাউন্টও অন্যান্য বছরের মতোই একই ধরনের কাউন্ট কানাডাতে বা অন্যান্য ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে, ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, ইভেন খোদ চায়নাতেও যে নাম্বার সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের চাইতে তেমন একটা বেশি না, এটা ওই মাত্রাতে আছে। তারা নিজেরাও কিন্তু ইমার্জেন্সি বলে নাই, কিন্তু সামহা ওই যে একটা ফিয়ার তৈরি হয়ে গেছে লোকজনের ভিতরে, সেই কারণে সবাই একটু বেশি তটস্থ। তা আমি মনে করি এইটা তটস্থ হওয়াতে একটা ভালো আছে। কারণ এটা হলে হবে কি, মানুষজন একটু সতর্ক থাকবে। তবে এই ভাইরাসটা
নিতান্তই একটা ঠান্ডা ভাইরাস। যেমন সিজন সিজন যখন পাল্টায় আমরা বলি না যে এখন সিজন পাল্টাছে সবার একটু ঠান্ডা লাগবে, তো এইটা ওই ধরনেরই ঠান্ডা লাগার একটা ভাইরাস। তো এইটা যেমন মনে করেন হিউম্যান মেটানিমো ভাইরাস একটা আছে, আর একটা আছে রেসপিরেটরি সিনটিয়াল ভাইরাস বলে, আরএসভি বলে, সেটা হয়। নর্মালি এগুলো বাচ্চাদের হয়, বাচ্চাদের যারা স্কুলে যায় বা ডে কেয়ারে যায় ওখান থেকে সূত্রপাত, একজনের থেকে সব বাচ্চাগুলোর হয়। বাচ্চারা যখন বাড়িতে যায় তখন বাবা বাবা মার হয়। কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে একটা, আমি মনে করি যে সতর্ক থাকার অবশ্যই দরকার আছে। তার কারণ হলো যে আমাদের বাড়িতে তো বয়স্ক লোকজনও থাকে। তো যখন বয়স্ক লোকজন থাকে, কোভিড হওয়ার কারণে আমাদের কিন্তু একটা বিরাট জনগোষ্ঠীর ভিতরে লং কোভিডের একটা ব্যাপার আছে, এবং মানুষের ইমিউন সিস্টেমের একটু ডেটোরিয়েশন হয়েছে কিন্তু, যদি আপনি ম্যাসিভ স্কেলে চিন্তা করেন। তো আর এমনি বয়স হয়ে গেলে তো মানুষের ইমিউনিটি আসলেই কমে যায়। তো যখন ইমিউনিটি কমে যাবে আর এই ঠান্ডার ভাইরাসগুলো অ্যাটাক করবে, তখন হয় কি, লাংয়ে ইনফেকশন হওয়াতে নিমোনিয়া হয়ে যায়। এবং নিমোনিয়া যখন হয় তখন ব্যাপারটা আর কিন্তু ওই ভাইরাসের ভিতরে থাকে না, তখন সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, যে ব্যাকটেরিয়াগুলোকে আমরা সুপার বাগ বলি, যেগুলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। তো ওই সময় কিন্তু ডাক্তার সাহেবদের পক্ষে খুবই সমস্যা হয়ে যায় ওই রুগীটাকে ম্যানেজ করা, এবং অনেক সময় মারাও যেতে পারে। যার কারণে যে লাং জনিত যে কোনো ইনফেকশনই হোক, সেটা যত ক্ষুদ্রই হোক যত বড়ই হোক, উই শুড বি কেয়ারফুল। কেয়ারফুল মানে যে বাচ্চাটার ইনফেকশন হচ্ছে, ঠান্ডাটা লাগতেছে, ওকে আর আমার স্কুলে দেওয়ার দরকার নাই, বাসাতে রাখলেই ভালো, যাতে 8-10টা বাচ্চার না হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি ওই বাসাতে বাচ্চা থাকে তখন এই বাচ্চাটাকে যতটুকু পারা যায় একটু আইসোলেট করে রাখা। মায়ের সাথে তো আইসোলেট করা যাবেই না, সেই ক্ষেত্রে মা যদি একটু মাস্ক পরে থাকতে পারে বা বাচ্চাটাকে যদি একটু মাস্ক পরানো যায়, ভেরি ডিফিকাল্ট, কিন্তু মা তো পড়তে পারে, তাইলে ট্রান্সমিশনটা কমে যাবে আর কি অনেকটা কম্পারেটিভলি। তো এইভাবে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। তো যার জন্য আমি মনে করি না যে এটাকে খুব বেশি যে আমাদেরকে একদম ভয় পেতে হবে, কিন্তু আবার আমি এটাও বলবো না যে আমাদেরকে একদম গা ছাড়া দিয়ে থাকতে হবে, সেটাও করা যাবে না। যেমন অন্যান্য ভাইরাসের মতোই কিন্তু এই ভাইরাসের সিমটমগুলো দেখা যায়, যে প্রথমে একটু শরীর ম্যাজম্যাজ করে, তারপর একটু জ্বর এবং কাশি একসাথে শুরু হয়, তারপরে খুব রানি নোজ হতে পারে, বা অনেক সময় যে নাক বন্ধ হয়ে যায় না, যে একদম মানে নিঃশ্বাস নিতে পারে না, তখন গলা দিয়ে নিঃশ্বাস হতে হয়, যার জন্য তখন আবার সোর থ্রোট হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যে কারো কারো র্যাশও হতে পারে। এবং ওই যে যেটা বললাম, যে যখন ওই ভাইরাসটা যখন লাংকে ইনফেক্ট করে ফেলে, তো সেই সময় তো তখন মানে অবভিয়াসলি বডি তো উইক হয়ে যায়, তখন ব্যাকটেরিয়াগুলা তখন সুযোগ নেয়, এবং ব্যাকটেরিয়াগুলো তখন ইনফেকশন করে, যেটা সুপার ইনফেকশন আমরা বলি বা হাইপার ইনফেকশন বলি। এবং তখনই নিউমোনিয়া হয়, তখনই শর্টনেস অফ ব্রেথ হয়, তখন লাং আর ফাংশন করতে পারে না। তখন অবভিয়াসলি আমাদেরকে হাসপাতালে যেতে হবে। আমি মনে করি যে যদি দেখা যায় একটা বাচ্চা কাশি অতিরিক্ত পরিমাণে করছে, যে সে এরকম করছে, এই মুহূর্তেই বাবা মার উচিত তাকে আর বাসায় না রাখা, হাসপাতালে নিয়ে যেয়ে তার মানে প্রপার চিকিৎসাটা করা, সেই জিনিসটা করতে হবে আমাদের। তাহলে এটা কি মূলত বাচ্চারা আক্রান্ত হয় নাকি মানে প্রথম আক্রমণ কি বাচ্চাদের উপর? প্রথমেই মানে 3 থেকে 5 বছরের বা 7 বছরের বাচ্চাদের ভিতরে এই আক্রমণটা বেশি দেখা যায় আর কি। এবং এটা কিন্তু এই বছর না, আমি আবারও বলতেছি, এটা কিন্তু এই বছর না, প্রতি সিজনেই কিন্তু হয়। কিন্তু এখন আমরা মানে যে কোনো কারণেই হোক, আমাদের এই শীতকাল আসলে আমাদের শুধু একটা ভাইরাস না, তা আমি তো বললাম যে রেসপিরেটরি সিনটিয়াল ভাইরাস, মেটানিমো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এখন কোভিডও আমাদের গা সওয়া হয়ে গেছে ভ্যাকসিন দিতে দিতে। এখন কিন্তু কোভিড অনেকেরই হচ্ছে, কিন্তু উই ডোন্ট কেয়ার। কোভিড একটা আছে, তারপর আরো অন্যান্য কিছু মানে ঠান্ডাজনিত ভাইরাস আছে, যেগুলো কিন্তু কোনটা যে হচ্ছে যে উই ডোন্ট নো। কিন্তু ঠান্ডা হইলে যে বাচ্চাদের ঠান্ডা লাগবে, এবং বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হয়। যেমন কোভিডটা যেমন অ্যাডাল্টেরও হতে পারে। তো বাচ্চাদের শুরু হয়ে কিন্তু অ্যাডাল্টরাও কুড বি ইনফেক্টেড, এবং অ্যাডাল্ট যাদের সিনিয়র যদি বেশি হয়, 65 অ্যান্ড ওভার, বা বাংলাদেশে আমি বলবো যে 60 অ্যান্ড ওভার, যে তাদের জন্য স্পেশালি হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল, যাতে নিমোনিয়া যাতে না হয়ে যায়। নিমোনিয়াটা হইলেই কিন্তু সমস্যা তখন। কিন্তু আমরা বুঝবো কি করে যে কেউ HMV বা HMPV ভাইরাস আক্রান্ত হলো কি? এইটা আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে এই যে যেটা বললাম যে যে অনেক সময় যে উই ডোন্ট কেয়ার, যার জন্য এটার কিন্তু ডায়াগনোসিসটা অত আগে ছিল না।
যার জন্য আর ওই যে যেটা বললাম, আর একটা সমস্যা হলো যে আমরা নর্মালি যে কোনো অসুখেরই অ্যান্টিবডি টেস্ট করতাম আগে। তো এইটা যেহেতু বললাম যে 3 থেকে 7 বছরের বা 5 বছরের বাচ্চাদের হয়, তো আলটিমেটলি ওরা যখন বড় হবে সবারই তো অ্যান্টিবডি আছে। তো এই অ্যান্টিবডি টেস্ট করে তো কিছু হবে না, কিন্তু গুড নিউজ, এখন প্রতিটা দেশেই এটা পসিবল, বাংলাদেশে অনেক ল্যাবরেটরিতে এখন হচ্ছে। এখন পিসিআর টেস্ট করা যায়, এই ভাইরাসের ফ্র্যাগমেন্ট অফ আরএনএ কে ডিটেক্ট করা যায়। এই টেস্টটা যে কোনো ল্যাবে যেখানে পিসিআর করা যায় সেখানে করা সম্ভব। আবার এছাড়াও এখন আবার আপনার অনেক কোম্পানি আছে যে যারা এখন রেসপাইরেটরি প্যানেল বলে একটা টেস্ট বিক্রি করছে কমার্শিয়ালি। আপনি একটা মানে টেস্ট টিউবের ভিতরে ওদের যে রিয়েজেন্টগুলো আছে প্লাস আপনার স্যাম্পলটা দিয়ে আপনি যদি আরএনএটা এক্সট্রাকশন করে দিয়ে তারপর যদি আপনি রিয়াকশন ভেসেলে দেন মেশিনে, তো মেশিন প্রায় 10টা থেকে 15টা ডিফারেন্ট ভাইরাস যেগুলো রেসপিরেটরি ইনফেকশন করে, সেখানে ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, সবগুলা মিলিয়েই তারা কিন্তু ডিটেক্ট করতে পারে কমন জিনিসগুলো। আনকমনগুলো তো সেটা আবার ডিফারেন্ট। তো এরা মেটানিমো আপনি প্যানেলেও করতে পারেন, কিন্তু প্যানেলে খরচ বেশি হয়ে যাবে। আবার ইন্ডিভিজুয়াল ল্যাব পিসিআর করে তারা পিসিআর দিয়েও তারা ডিটেক্ট করতে পারে। আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা এর চিকিৎসার ব্যাপার যদি বলি, প্রতিকারের ব্যাপার যদি বলি, তাহলে আমরা আসলে আমাদের কি উপায় আছে? হ্যাঁ, চিকিৎসার ব্যাপারে যে জিনিসটা, যে এটা যেহেতু ভাইরাস, এটা তেমন কোনো চিকিৎসা নাই, তবে যখন খুব সিরিয়াস হয়, তবে আমাদের তো এখন তো অনেক অ্যান্টিভাইরাল এসে গেছে বাজারে। তো ওই অ্যান্টিভাইরালগুলা কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার সাহেবরা ইউজ করেন। তো সেই অ্যান্টিভাইরাল দিয়েও কিছুটা হেল্প করা যায়। আর যদি মনে করেন যে আম, কি বলবো, যে যখন যে নিউমোনিয়া হয়ে যাবে তখন তো ডাক্তার সাহেবরা অবশ্যই তাকে অন্যভাবে ট্রিট করতে হবে, ব্যাকটেরিয়াল মানে অ্যান্টিবায়োটিক দিতে হবে, অন্য কিছু দিতে হবে। তো প্রথমেই ইনিশিয়ালি যে জিনিসগুলো হয়, যে যখন ব্রিদিং এর প্রবলেম হয় তখন অক্সিজেন থেরাপিটা বেশি ইউজ করা হয়, যে যে অক্সিজেন দেওয়া হয় যাতে শ্বাসের কষ্ট না হয়। তারপরে মনে করেন আইভি ফ্লুইড দেওয়া হয় যাতে তার মানে হাইড্রেশনটা ঠিক মতো হয়। এবং অনেক সময় স্টেরয়েড ইউজ করে ডাক্তার সাহেবরা, কিন্তু এইটা মানে সব সময় করে না। আর যে কথাটা বললাম যে যদি সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে মানে আমাদের তো চয়েস নাই, তখন আমাদেরকে হাই অ্যান্টিবায়োটিকে যেতে হবে, আইসিইউতে না, যেতে হবে, কিন্তু এইসব কিন্তু জিনিসগুলো করতে হবে। প্রশ্নটা হচ্ছে যে এটি কি আক্রান্ত হয়ে গেলেই আমরা মানে হাই অ্যান্টিবায়োটিক কিংবা এইসবের কিছুর দিকে যাব নাকি? আই 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 ডোন্ট থিঙ্ক সো, মানে এটা ডিপেন্ড করবে। আমি যে বললাম যে যখন ইউ উইল সি অর ইউ উইল ফিল দ্য পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ ব্রেথ হচ্ছে, যেমন আমার শর্টনেস অফ ব্রেথ হইলে আমি বলতে পারবো যে আমি দম নিতে পারছি না। কিন্তু একটা 3 বছরের বাচ্চা তো কিছু বলতে পারবে না। সে কিন্তু গ্যাসপিংটা করবে, এরকম করবে কাশতে, যে তখন ইউ উইল ফিল ইট। তো তখন সেই ক্ষেত্রে আপনাকে তাকে মানে মানে ডাক্তার সাহেবের কাছে অবশ্যই নিতে হবে সেই সময়। তো যেটা বললাম যে অক্সিজেন প্লাস ফ্লুইড প্লাস প্রয়োজন হলে স্টেরয়েড এবং সামটাইমস অ্যান্টিভাইরাল ডাক্তার সাহেবরা হয়তো ইউজ করেন বাংলাদেশে, আই ডোন্ট নো। আর যে জিনিসটা যদি সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায় তখন ডিফারেন্ট ওয়েতে ম্যানেজ করতে হবে। এবং আমরা যদি আমাদের দর্শকদেরকে মানে সতর্কতার কথা বলতে চাই, তাহলে সতর্কতা হিসাবে বা প্রতিরোধ ব্যবস্থা হিসাবে তারা কি ধরনের পথ, কি ধরনের ব্যবস্থা নিতে পারেন? সতর্কতার কথাটা আমি আমরা আপনার অনুষ্ঠানে অন্যান্য অসুখের ক্ষেত্রেও যে জিনিসটা বলেছি, যে আমরা সব সময় একটা বলি যে আমাদের মানে বাংলাদেশ যেহেতু মুসলিম ডমিনেটেড দেশ, আমি সেই হিসাবে অনেকবার বলেছি যে আমাদের ধর্মের একটা বিরাট জিনিস আছে, যে ক্লিনলিনেস ইজ দ্য ওয়ান অফ দ্য আমাদের মটো আর কি, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ওয়াশিং হ্যান্ড উইথ সোপ অ্যান্ড ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। যে বাচ্চাটাকে নার্সিং করতেছে, মানে বাচ্চাকে যদি পারা যায় তাকে স্যানিটাইজার দিয়ে হলে বা হাত ধোয়া যেভাবেই কর, সবচাইতে ভালো স্যানিটাইজার হলো সাবান আর পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়া। আর মাস্কটা ইউজ করতে হবে, সবচাইতে ভালো যে ইনফেক্টেড তার মাস্ক ইউজ করা। তার কারণটা কি, সে মাস্কটা ইউজ করলে যখন সে হাঁচিটা দিচ্ছে ওই ভাইরাসগুলা ওই মাস্কে ট্র্যাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্যে যে অসুস্থ তাকে মাস্কটা ইউজ করা ভালো, কিন্তু যে
তাকে নার্সিং করতেছে সেও মাস্ক পরাটা উচিত আমি মনে করি। আর মনে করেন যে অনেক সময় যে আমরা হাঁচি করলে হাতে হাঁচিটা করি, সেটা না করে হয়তো এলবো দিয়ে হাঁচিটা করা যায় যাতে আমার হাতে জিনিসটা না লাগে। আর একটা জিনিস যে যতটুকু পারা যায় যে মানে সিক চিলড্রেনের কাছে অন্য সিক চিলড্রেনকে না দেয়া, যেটা আমি আগেই বললাম। এবং আহ, আর একটা যে 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 সব সময় আমরা হাতে মুখে মানে মানে হাতটাকে চোখে দিই নাকে দিই, ওইভাবেও কিন্তু আমরা ভাইরাসটাকে ট্রান্সমিট করতে পারি। যে যে যেই জন্য আমরা বলি যে যে ফেস টাচ না করা, আই টাচ না করা, নাক টাচ না করা, মুখ নাচটা, এই জিনিসটা। তারপরে অনেক সময় বাচ্চাদের খেলাধুলা যে জিনিসটা দিয়ে বেশিরভাগ ট্রান্সমিশনটা হয় হলো আপনার এই নর্থ আমেরিকাতে বিশেষ করে বা ইউরোপে ডে কেয়ারে। কারণ আমাদের যেহেতু এখানে দুইজনকেই চাকরি করতে হয়, এখন বাংলাদেশেও ট্রেন্ড ওই রকমই, দুইজনেই চাকরি করে। তো অবভিয়াসলি বাচ্চা থেকে কারোর কেয়ারে দিয়ে যাওয়া হয়, তো তারা মানে 10-12টা বাচ্চা খেলা করতেছে। তো যে হাঁচি দিয়ে যে বাচ্চাটা খেলা করতেছে, ওর ইউটেন্সিল গুলা, ওর পেন্সিল টেন্সিল গুলা যদি আর একটা সুস্থ বাচ্চা নিয়ে সেও তো মুখে দিবে, নাকে দিবে, একটু করবে, তখন সেও ইনফেক্টেড হয়ে যায়। ওই জিনিসগুলোকে খেয়াল করা। সবচাইতে বড় কথা হলো যে আপনি যে হাঁচিটা দিলেন, সেই জিনিসটা যেখানে টাচ করবে সেইখানে যদি আরেকজন একজন টাচ করে আবার তার নাকে মুখে দেয়, তাইলেই ইউ গট ইট। মানে আপনি যা বললেন তাতে তো মনে হচ্ছে যে প্রায় আমরা কোভিডের সময় যে ধরনের ব্যবস্থাগুলো এক্স্যাক্টলি নিয়েছিলাম সেম, একই রকম। এক্স্যাক্টলি সেম প্রিকশন, নাথিং ডিফারেন্ট। এবং শুধু এটা কিন্তু রেসপিরেটরি সিনক্রিয়াল ভাইরাসের জন্য না, বা সরি, যে মেটানিমো ভাইরাসের জন্য না, এনি রেসপিরেটরি ইনফেকশন, যখনই আপনার হাঁচি কাশি হবে, বেটার ইউজ মাস্ক। এবং আপনি যদি মাস্ক তিন চার তার দিন মানে কি যে পরেন আপনার এই হাঁচিটা কমে ভাইরাসটাও কি গেলে। রেসপিরেটরি মানে অ্যাটাকিং এর ইয়াটাই বেশি? জি। মানে এই ভাইরাসটাও কি মানে যে প্রবলেমটা তৈরি করে সেটা রেসপিরেটরি বা প্রবলেমটা হ্যাঁ, বেশি? এটা তো ওয়ান অফ দ্য রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন এজেন্ট, ওয়ান অফ দ্য। ওয়ান। এর কাজই তো রেসপিরেটরি ইনফেকশন করা। প্রথমে আপার রেসপিরেটরি করে, রেসপিরেটরিতে আমরা যারা মানে আমাদের সায়েন্সে বা মেডিকেল থিওরিতে বলি যে দুই ভাবে আমরা ভাগ করি, আপার রেসপিরেটরি, লোয়ার রেসপিরেটরি। আপার রেসপিরেটরি যখন গলা পর্যন্ত থাকবে আর কি, আপনার নাক দিয়ে পানি ঝরবে, গলা জ্বলবে, গলা ফুলবে, তারপর আপনি কাশতে কষ্ট হবে। যখনই আপনি দম বন্ধ হয়ে যাবে তখনই মনে করবেন যে আপনার লাঙে চলে গেছে। লাঙে চলে যাওয়া মানে ইউ হ্যাভ এ লোয়ার রেসপিরেটরি ইনফেকশন, অ্যান্ড লোয়ার রেসপিরেটরি হওয়া মানে ইউ আর ইন এ সিরিয়াস সিচুয়েশন। হুম, খুবই ইন্টারেস্টিং বিষয়টা। তো আমরা শেষ করব। শেষ করার আগে আমরা যদি একেবারে খুব সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য ঠিক এই ভাইরাসটা নিয়ে, এইচএমপিভি নিয়ে আপনি যদি এক কথায় তাদের কিছু বলেন তাহলে কি বলবেন? হ্যাঁ, আমি বলবো যে হিউম্যান মেটানিমো ভাইরাস এটা মানে খুবই একটা যে সার্সের মতো বা বা এই যে প্যান্ডেমিক কোভিড-19 মতো এত সিরিয়াস কিছু না। এটা একটা ঠান্ডাজনিত ভাইরাস, তবে যে আপনার বাচ্চার কাছ থেকে আপনিও পেতে পারেন বা আপনার যারা বাবা মা যারা সিনিয়র ইন্ডিভিজুয়াল তারাও পেতে পারে। এবং আপনার বাচ্চারও হয়তো সেকেন্ডারি ইনফেকশন মানে লাঙে চলে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে আপনার, এবং আপনার বাবা মারও শ্বাসকষ্ট হতে পারে। যদি তাই হয় তাইলে আপনারা দয়া করে ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ তখন এটা আর ওই ভাইরাসের পর্যায়ে থাকে না, তখন অন্য ইনফেকশনে টার্ন নেয়। কাজে আপনাকে সেই সময় আপনাকে ডাক্তারের যে পরামর্শ এবং চিকিৎসা নিতে হবে। আর এটা সবচাইতে এটা থেকে মানে না হওয়ার কারণ হলো যে আপনি ভালো করে মানে অ্যাভয়েড করতে হবে যে এই ধরনের কাশির রোগীদের কাছ থেকে যদি রোগ হয়ে যায় তাইলে নিজেকে মাস্ক পরা ভালো এবং অন্যদেরকে মাস্ক পরতে মানে উৎসাহিত করুন। উৎসাহী করা। প্লাস হাত মুখ সবসময় সবসময় হাতটাকে ধুয়ে রাখতে হবে, এবং যাতে চোখে মুখে যাতে হাত না যায়। এবং যে বাচ্চাটা অসুস্থ তার খেলনা নিয়ে বা তার কাপড় চোপড় নিয়ে বা তার অন্য কিছু নিয়ে যাতে অন্য কেউ জানি আবার টাচ না করে, তাহলে সেখান থেকে তারও হইতে পারবে। তো এই জিনিসগুলো মানলে আমার মনে হয় যে এটার ইনসিডেন্স কমে যাবে। এবং এটা প্রতি বছরই ঠান্ডা ঠান্ডার দেশগুলোতে এগুলো হয়, চায়নাতে হচ্ছে, মালয়েশিয়াতে হচ্ছে, এবং কানাডাতে আমরা প্রতি বছরই দেখি, এবছরও হচ্ছে। তবে নাম্বারগুলা ওই পর্যায়ে আছে, এটা আমি মনে করি না যে এত মানে খুব সিরিয়াস ভাবে চিন্তা করার মতো সিচুয়েশন এখনো হয়েছে, এবং আশা করি হবে না। নিশ্চয়ই। এবং যাতে সিরিয়াস পর্যায়ে না যায় বা একেবারে মানে মহামারী পর্যায়ে চলে না যায় সেজন্য অবশ্যই আমাদের ভূমিকা রাখতে হবে। আমাদের ভূমিকা রাখতে হবে, এক্স্যাক্টলি। এবং আমাদের আমাদের ভূমিকা আমাদের মানে সতর্ক থাকতে যে হবে। কোভিডের যে প্রিকশন আপনি যেটা বললেন, এক্স্যাক্টলি সেই প্রিকশনটা যদি আমরা ফলো করতে পারি,
ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না। এবং যেহেতু আমরা কোভিড মোকাবেলা করেছি সাকসেসফুলি, কাজে আমরা জানি যে কি করতে হয়েছে কোভিডে, এবং ঠিক সেইভাবে এবারও কি করতে হবে সেটা আমরা বুঝি। আমরা আতঙ্কিত হব না, কেবল সতর্ক থাকবো এবং প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেব। দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনা শোনার জন্য, যারা শুনছেন এবং শুনবেন। ডক্টর মোর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আহ, দর্শক, আজকে এই যে নতুন করে যে আলোচনা হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে HMPV ভাইরাস নিয়ে, সে বিষয় নিয়ে আমরা তখন কথা বললাম আমাদের কানাডার ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর এবং বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মোর্শেদের সঙ্গে। আহ, ধন্যবাদ সবাইকে, আমরা আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সাগর ভাই, এবং থ্যাংক ইউ আপনার দর্শকদেরকে। অনেক ধন্যবাদ।